আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফ্যামিলি একটা ম্যাচিং আউটফিট। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের এই ভিডিওতে আমি A to Z এই ড্রেসটি তৈরি করতে কতটুকু কাপড় এবং কি জিনিস আমি ব্যবহার করেছি সব কিছু বলে দিয়েছি, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের এই ড্রেসটি তৈরি করতে আমি এখানে পেপার সিল্ক কাপড় ব্যবহার করেছি। শাড়ির জন্য এখানে আমি 6.5 গজ কাপড় নিয়েছি, যাতে করে শাড়িটা একটু বড় হয় এবং কুচি বেশি হয়। আপনারা চাইলে 6 গজ কাপড়ও নিতে পারেন। আর এক্সট্রা করে আমি এখানে পাঞ্জাবি তৈরি করার জন্য বড় সাইজের পাঞ্জাবি করার জন্য নিয়েছি 3.5 গজ। আর আমার 2 বছরের বেবির জন্য পাঞ্জাবিতে আমি কাপড় নিয়েছি 1.5 গজ। আর ছোট বেবির জন্য কাপড় নিয়েছি হচ্ছে 1 গজ। আর ব্লাউজের জন্য আলাদা করে আমি কাপড় নিয়েছিলাম 1 গজ। তো টোটাল আমার এখানে প্রায় 13.5 গজ কাপড় লেগেছে। প্রথমে আমি শাড়ির বডির অংশ বা বুকের দিকে যে অংশটা থাকবে সেই অংশে এঁকে নিচ্ছি। তো এখানে আমি 25 ইঞ্চি জায়গায় কাজটা করব। আর এই জিনিসটা আপনাকে অবশ্যই শাড়িটা আগে পরে তারপরে বুকের যে জায়গাটা আছে সেটা মেপে বের করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কাজটা আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে টোটাল 25 ইঞ্চি জায়গার উপরে কাজটা করেছি। আর আঁকার জন্য এখানে আমি নর্মাল যে রং পেন্সিল পাওয়া যায় সেরকম একটা রং পেন্সিল ব্যবহার করছি। এতে করে কাজ করার পরে দেখা যায় শাড়িটা যখন ওয়াশ করা হবে খুব সহজেই এই দাগগুলো উঠে যায়। কলম দিয়ে দাগ দিলে যেটা হয়, অনেক সময় কিন্তু কাপড় থেকে সেই দাগটা উঠতে চায় না। তো যাই হোক, এখানে আমি হাতের আন্দাজ মতোই গোল গোল শেপ দিয়ে এরকম ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। আর নিচে আমি এখানে একটা খাতা রেখেছি যাতে করে আমার আঁকতে সুবিধা হয়। আর আকার এই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণ আপনাদের উপরে, যে কী পরিমাণ আপনারা ডিজাইন দিতে চাচ্ছেন সেই অনুযায়ী করে আপনারা এঁকে নেবেন। তো আমি এখানে মানে এক থোকা করে কিছু ফুল দিয়েছি, তারপরে আবার ডালপালা দিচ্ছি, আবার ফাঁকা ফাঁকা করে কিছু ফুল দিচ্ছি। এটা যখন কাজ করা হবে তখন স্পষ্ট বোঝা যাবে। এখানে আসলে দাগটা ওইভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু কাপড়টা একটু শাইনি সেই জন্য। আর সেম ডিজাইনটাই আমি আঁচলের কর্নারে করে নিয়েছি, যেই কর্নারটা আমরা শাড়ি পরার পরে নিচের দিকে ঝুলে থাকে, মানে পাড়ের দিকটা যেই দিকটা, সেই কর্নারে হচ্ছে গিয়ে কাজটা করে নিতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার আমি পাঞ্জাবিগুলোতেও সেমভাবে এঁকে নিব। আর পাঞ্জাবিগুলোর আমি বা যে সাইডটা থাকবে বুকের সেই পাশে আমি ডিজাইনটা এঁকে নিচ্ছি। তো একে একে আমি আমার বেবিদের এবং আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটাও সেমভাবে এঁকে নিচ্ছি। তো আজকের এই ড্রেসগুলো তৈরি করার জন্য আমি এখানে রেশমি সুতা ব্যবহার করছি সাদা কালারের। আর সেই সাথে এখানে আমি রিবনও ব্যবহার করব। রিবন ব্যবহার করছি এখানে আমি 2 কালারের, ম্যাজেন্টা কালার আর হচ্ছে গিয়ে ইয়েলো কালার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারেন। আর এই রিবনগুলো 1/2 ইঞ্চির থেকে ছোট যে রিবনটা হয় সেটা আমি আজকে ব্যবহার করছি। যেসব দোকানে লেস অথবা সুতা বিক্রি করে সেই সব দোকানে কিন্তু আপনারা খোঁজ নিলে এই রিবনগুলো পেয়ে যাবেন। আর বেশি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা একসাথে বান্ডিল ধরে কিনে নেবেন, কারণ গজে কিনলে অনেকটাই দাম বেশি পড়ে, সেই সাথে অনেক সময় কিন্তু কাজ করতে গিয়ে শর্টও পড়ে যায়, তখন আর সেম কালারটা পাওয়া যায় না। তো রিবনের একটা মাথা আমি এভাবে অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি, যাতে করে খুব সহজে সুচের মধ্যে এটাকে ঢুকানো যায়। আর অবশ্যই এরকম বড় সাইজের সুচ নেবেন, যে সুচগুলোর মানে যেখানে মানে সুতাটা গাঁথতে হয় সেই জায়গাটা অনেক বড় থাকে, তাহলে রিবনটা কুঁচকে যাবে না আর খুব সুন্দর মতো গেঁথে নেওয়া যাবে। এই যে গেঁথে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে রিবনটাকে লক করে নিচ্ছি সুইয়ের সাথে। এটা আসলে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। তো এখানে আমি 20-25 ইঞ্চির মতো রিবন নিয়ে একসাথে তারপরে লাস্টের প্রান্তটা এভাবে, এটাকে একটা গিট বলতে পারেন, গিট দিয়ে নিচ্ছি। এতে করে রিবন থেকে আর আলাদা করে সুতা বের হবে না এবং কাপড়ে এটা ফোড় তুললেও এটা পিছন দিকে সুন্দর লক হয়ে থাকবে। তো
তো আমি ফুলগুলো করাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। এছাড়াও কিন্তু আমি এই রিবনের আরও ডিটেলস বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি। যারা সেই ভিডিওগুলো দেখেননি, আমি বলবো আপনারা যদি রিবন নিয়ে কাজ করতে চান সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে রিবনের কাজ করাটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হবে। আর ওইসব টিউটোরিয়ালের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাই অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। তো এই যে আমি যে রাউন্ড শেপ দিয়েছিলাম, এই রাউন্ড শেপে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 5 থেকে 6টা পাতা দিয়ে নিব হাতের আন্দাজে। আপনারা চাইলে পাতাগুলো মার্ক করে নিতে পারেন, যারা নতুন কাজ করবেন তাদের জন্য বলছি। আর রিবনের কাজ কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে, কারণ এটা যত সময় নিয়ে আস্তে আস্তে করবেন কাজটার ফিনিশিং তত বেশি ভালো হবে। আর যখনই এই যে রিবনটা টান দিয়ে বের করবেন, একটু সময় নিয়ে বের করবেন, নাহলে কিন্তু রিবনটা কুঁচকে যায়। এবং ফোরগুলো যখন সেট করবেন তখনও একটু হাতের সাহায্যে ভালো করে ধরে রাখবেন, এতে করে পাতাগুলোর শেপও সুন্দর হবে। সোজা কথা বলতে গেলে এই কাজটা দ্রুত করা যাবে না, একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তো সেইমভাবে আমি যে ডালগুলো করেছিলাম, ডালগুলোর মাথায়ও একটা একটা করে পাতা দিয়ে নিচ্ছি। আর এটা আসলে আমি র্যান্ডমভাবেই দিচ্ছি, মানে যেই জায়গায় আমার ম্যাজেন্টা কালারের রিবন ইউজ করার ইচ্ছে হচ্ছে ওই জায়গায় করতেছি। আবার কিছু কিছু জায়গায় আমি ইয়েলোটা ব্যবহার করছি। এখন আমি একটা ছোট সুয়ের মধ্যে হচ্ছে গিয়ে 4 নাল সুতা নিয়ে নিয়েছি। আমি যে হোয়াইট সুতাটা আপনাদেরকে দেখিয়েছিলাম রেশমি সুতা, সেই রেশমি সুতার 4 নাল সুতা আমি এখানে ব্যবহার করছি ডালগুলো দেওয়ার জন্য। আর আমি কিন্তু ইতিমধ্যে হলুদ কালারের রিবন দিয়েও বেশ কয়েকটা ফুল করে ফেলেছি। তো ডাল দেওয়ার আগে একটু খেয়াল করে দেখেন, আমি ফুলের ঠিক পাপড়ির মাঝ বরাবর সুতাটা ঢুকিয়ে এভাবে মিডলে সুতাটা গেঁথে নিচ্ছি। হাতের কাজ আসলে মুখে বলে বোঝানোটা খুবই ডিফিকাল্ট, আপনাদের আসলে এটা দেখে দেখেই বুঝে নিতে হবে। এতে করে পাতার মধ্যে খুব সুন্দর একটা শেপ আসবে, আর পাতাগুলো একসাথে মানে যুক্ত হয়ে আছে সেটাও বোঝা যাবে। আশা করি এই যে দেখে আপনারা বুঝে নিচ্ছেন যে আমি আসলে কি কাজটা এখানে করছি। যদিও হাতের কাজ বর্ণনা করা কঠিন, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তারপরও যদি আমি বোঝাতে সক্ষম হই আপনাদের, তাহলেই আমার কষ্ট করে ভিডিও করাটা সার্থক। তো যাই হোক, এই যে ফুলের মাঝখানে করে নিয়েছি, এবার হচ্ছে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডালগুলো দেওয়ার জন্য নর্মাল আমি হচ্ছে ডাল যে সেলাইটা হয় সেটাই দিচ্ছি। এটা আসলে খুব সহজ হয় আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এই শাড়ি পাঞ্জাবিটা আমরা আমাদের জন্য রেডি করেছিলাম বেশ অনেক দিন আগে, কিন্তু টিউটোরিয়ালটা দিব করে আসলে অনেক বেশি দেরি হয়ে গেল, সেই জন্য খুবই দুঃখিত। তবে আপনারা যারা আমার হাতের কাজের এই প্রোডাক্টগুলো পছন্দ করেন এবং আপনারা নিতে চান, তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফটে আমাকে নক দিতে পারেন। সেখান থেকে চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করে আপনারা নিয়েও নিতে পারেন। ইতিমধ্যে বেশ কয়েকটা আপু এই সেম শাড়ি পাঞ্জাবি কিন্তু বেশ কয়েক পিস নিয়েও নিয়েছে, যদিও আমি টিউটোরিয়ালটা শেয়ার করতে অনেক দেরি হয়ে গিয়েছে, বাট আমার গত ঈদের ছবি দেখেই তারা অর্ডার করেছিল। যাই হোক, এবার মেন প্রসঙ্গে আবার ফিরে আসি, কথার মধ্যে হারিয়ে গেলে তো চলবে না। হাতের কাজের টিউটোরিয়ালগুলো নিয়ে আলাদা করে আমার একটা প্লেলিস্টই আছে ইউটিউব চ্যানেলে। তো সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে অন্যান্য আমার হাতের কাজের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আর এখানে আমি শাড়িটা ফ্রেমে সেট করার জন্য সাইডে কিন্তু একটা আলাদা করে কাপড় লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার চলে আসলাম আমি শাড়ির বর্ডারটা করার জন্য। বর্ডারের জন্য এখানে আমি 1 ইঞ্চি চওড়া ইয়েলো কালারের লেস নিয়েছি। এই লেসটা দিয়ে আমি বর্ডারের যে একটা সুতা মানে উঠানো একটা অংশ থাকে সেটাও হাইট হয়ে যাবে, সেই সাথে শাড়িতেও খুব সুন্দর একটা পাইপিং হয়ে যাবে। তো শাড়ির ফ্রন্ট সাইড থেকেই লেসটা লাগানো শুরু করছি। একটু আপনাদেরকে লক্ষ্য করে ভালো মতো দেখতে হবে, আর এটা ক্লিয়ার বোঝানোর জন্য আমি আম্মুকে দিয়ে লেসটা লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমি ডিটেলসে আপনাদের সাথে ভিডিওটা করতে পারি। তারপরে আমি নিজের হাতেই বাকিটুকু লাগিয়ে নিব। তো এই যে প্রথম মানে সোজা যে সাইডটায়, সেই সাইডটাই কিন্তু লেসটা লাগানো হয়েছে।
এবার লেসটাকে একটু ঘষে সোজা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরে অপোজিট দিকে লেসটাকে নিয়ে যাওয়া হবে। এরপরে পেছন দিক থেকে বা উপর দিক থেকে আপনার যে দিক থেকে সুবিধা হয় এখানে চাপ সেলাই দিতে হবে। আর সেলাইটা একদম মানে গোড়ায় যাতে বসে, যত গোড়ায় আপনি নিখুঁতভাবে দিতে পারবেন ঠিক ফিনিশিংটা তত সুন্দর আসবে। তো এই চাপ সেলাইটা দেওয়ার সময় একটু সময় নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে দিতে হবে। আর এভাবে শাড়ির কাজটা সম্পূর্ণ হওয়ার পরে শাড়িটাকে ভালো মতো ওয়াশ করে নেবেন, তারপরে আয়রন করে নেবেন। আর আয়রন করার সময় অবশ্যই এটার উপরে পাতলা কোনো সুতির কাপড় দিয়ে তারপরে আয়রন করবেন, কারণ যেহেতু এটা সিল্কের কাপড় আবার রিবনের কাজ করা, যার কারণে এটা কিন্তু খুব সহজেই আয়রন করার সময় পুড়ে যেতে পারে। সেই জন্য আপনারা যেটা করবেন কাপড় দিয়ে তারপরে আয়রন করে নেবেন। তো আমি বাদবাকি লেসটুকু এই যে ফুলভাবে লাগিয়ে নিলাম। সম্পূর্ণ ফিতাটা বর্ডারে লাগানোর পরে আমি কিন্তু এখানে কিছু টার্সেল আঁচলের দিকে লাগিয়ে নিয়েছি। এটা অপশনাল, এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দিয়েছি। আর এই তো ফাইনালি সম্পূর্ণ শাড়িটা কমপ্লিট করার পরে শাড়িটা এমন হয়েছে। আর আমি কিন্তু শাড়ির মাঝখানেও কিছু ছিটা ছিটা ছোট ছোট ফুল দিয়েছি, যাতে করে শাড়িটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর আঁচলের কর্নারের দিকের কাজটা হচ্ছে এমনভাবে হয়েছে, একটু খেয়াল করলেই বুঝবেন আঁচলের যে অংশটা নিচের দিকে ঝুলে থাকে সেই অংশে কিন্তু কাজটা করা হয়েছে। তো এই হচ্ছে গিয়ে টোটাল শাড়ি। আর পাঞ্জাবিরও এই যে বা সাইডে আমি কাজটা করেছি, সেমভাবে আমি তিনোটা পাঞ্জাবিতেই কিন্তু সেমভাবে কাজটা করে নেওয়ার ট্রাই করেছি। আর এগুলো পরার পরে কেমন লাগছে সেটা তো আসলে আপনারা প্রথমেই দেখে বুঝে গিয়েছেন। তো যারা হাতের কাজে জিনিস করতে পছন্দ করেন বা চান ফ্যামিলি সবাই মিলে একসাথে এরকম কিছু পরবো, তারা কিন্তু অবশ্যই এরকম ডিজাইন ট্রাই করতে পারেন। আর এছাড়াও আমি কিন্তু আমার চ্যানেলে আরও বেশ কয়েকটা ফ্যামিলি আউটফিট বা ম্যাচিং কাপল ড্রেসের ভিডিও শেয়ার করেছি, আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এবং সেটার সাথে আপনাদের পছন্দ অপছন্দ মিল রেখে নতুন করেও কোনো ডিজাইন চাইলে তৈরি করে নিতে পারেন। তো আজকের এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন যারা এখনও করেননি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং লাইক এবং ফলো করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।